হাতে গোলাপের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বৃষ্টি আমার সামনে বসে পড়ল। ওহে বালক, আমার বাইকে কি বানাবে তোমার শ্যালক? যদি থাকো রাজি, ডেকে আনতে চাই কাজী। শুধু ভালোবাসা নয়, উইল ইউ ম্যারি মি? মেয়েটার ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিল। এভাবে প্রপোজ করতে শুধু সিনেমাতেই দেখেছি, আজ চোখের সামনে, তাও আবার নিজেকে প্রপোজ করলো। আসলে মেয়েটার সাথে কয়েকদিন ধরে নিয়মিত কথা হয় তো, তাই একটু মায়াও জমে গেছে। এতটা ভালোবাসে যখন, তাহলে এখনই অ্যাকসেপ্ট করব না, আগে ওর ভালোবাসাটা বুঝতে হবে। কেননা আমি সম্পর্ক বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। একবার কারো সাথে কোনো সম্পর্কে জড়িয়ে গেলে নিজেকে আর ছোটাতে পারি না। ফুলটা হাতে নিয়ে বললাম, বৃষ্টি, এসব কি পাগলামো? তুমি আমার শুধু একজন বন্ধু, আর খুব ভালো বন্ধু। তখনই পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে বলল, আমাকে আজও এত ভালোবাসো? পেছনে তাকিয়ে দেখি, আরে এটা তো তন্নি। বৃষ্টির দিকে তাকালাম, ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আসলে কি হচ্ছে না হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কান্না ভেজা চোখে বৃষ্টি আমার প্রতি একরাশ রাগ আর হতাশা নিয়ে চলে গেল। আমি বোকার মতো হা করে তাকিয়ে আছি। তন্নি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, ম্যাম, সবাই দেখছে, প্লিজ ছাড়ুন আমাকে। তন্নি বলে, দেখুক, তাতে আমার কি? আমি বললাম, কি সব ভাবতেছে ওরা? তন্নি বলে, যার যা খুশি ভাবুক, আমার কি? জোর করে ওকে ছাড়িয়ে আমি ভার্সিটিতে গেলাম। তন্নি মনে মনে অনেক খুশি। সে ভাবছে আমি তাকে ভালোবাসি বলেই বৃষ্টিকে রিজেক্ট করেছি। ফ্ল্যাশব্যাক। ডাক্তারের দেওয়া ঠিকানা অনুযায়ী শান্তাকে খুঁজতে তন্নি একটা প্রাইভেট হসপিটালে চলে গেল। এই শান্তা, কেমন আছিস তুই? শান্তা বলে, ভালো, কিন্তু তুই এখানে কেন? তন্নি বলে, আঙ্কেলের শরীর কেমন? শান্তা বলে, এখন ঠিক আছে, কালকে ডিসচার্জ করে দেবে। কিন্তু তুই কিভাবে জানলি আমার বাবা অসুস্থ? তন্নি বলে, সে অনেক কথা, আমি তোদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তোর খোঁজে, সেখান থেকে জানতে পারছি। শান্তা বলে, ও, কোনো দরকার ছিল? তন্নি বলে, হ্যাঁ, বস এখানে, সব বলছি। আচ্ছা, তুই হাসানকে চিনিস? শান্তা বলে, মজা করিস নাকি আমার সাথে? তোর জামাইরে তুই চিনিস না? তন্নি বলে, না, আমি সিরিয়াস। শান্তা বলে, তোর কি মাথা গেছে? আর এতদিন কই হারাই গেছিলি? তন্নি বলে, দোস্ত, গত 2 বছরের আমার এই দুর্ঘটনার পরের কোনো কথাই মনে নেই। এই 2 বছরে আমার লাইফে কি হয়েছে না হয়েছে তার কিছুই মনে নেই। শান্তা বলে, কি বলছিস এসব? তার মানে হাসান ভাইয়াকেও ভুলে গেছিস? তন্নি বলে, হ্যাঁ, তার জন্যই তো তোর খোঁজ করে এই পর্যন্ত আসলাম। বল না প্লিজ, হাসানের সাথে আমার কি সম্পর্ক ছিল? শান্তা বলতে লাগলো, হাসান তোকে রাশেদের থেকে বাঁচিয়েছিল। তার কিছুদিন পর থেকেই তুই ওর সাথে ঘোরাঘুরি করতি, তোদের অনেক হ্যাপি লাগতো। একদিন তোর সাথে দেখা হয়েছিল, তুই আমাকে চিনিসনি। হাসান ভাইয়া বলেছিল তুই নাকি আমার সাথে মজা করছিস। সেদিন জানতে পারি হাসান ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোদের দেখে অনেক হ্যাপি লাগতো। আমি আরও ভেবেছিলাম তোরা বিয়ে করে হয়তো বিদেশ চলে গেছিস, কিন্তু এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। তন্নি বলে, দোস্ত, তুই কি শিওর হাসান আমাকে ভালোবাসে? শান্তা বলে, হ্যাঁ, ওর কথাবার্তার ধরন দেখে তো তেমনটাই বুঝেছিলাম। তাও তোর যদি আরও শিওর হতে মন চায় তাহলে নীরব ভাইয়ের সাথে কথা বলতে পারোস। তন্নি বলে, কোন নীরব? শান্তা বলে, আরে তোর মনে নাই, হাসানের সাথে থাকতো যে, চেয়ারম্যানের ছেলে। তন্নি বলে, ওহ, মনে পড়েছে। আর তার এখন কোথায় পাবো? ওর এলাকাতেই পাবি, শুনেছি এখন নাকি রাজনীতি করেও। ধন্যবাদ দোস্ত। তারপর তন্নি নীরবের কাছে গেল। তন্নিকে দেখেই নীরব বলল, আরে তন্নি যে, কি অবস্থা আপনার? তন্নি বলে, ভালোই। তারপর ওরা সব খুলে বলল। নীরব বলে, আসলে হাসান তোমাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকেই পছন্দ করে ফেলেছিল। আস্তে আস্তে এই পছন্দ ভালোবাসায় পরিণত হয়। একতরফাভাবে তোমাকে ভালোবেসে যাচ্ছিল, কোনোদিন প্রকাশ করেনি, কারণ ও জানতো তুমি তাকে অপমান ছাড়া আর কিছুই দিবে না। অনেকবার মানা করেছিলাম, কিন্তু সে একটা কথাই বলেছে, ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। সে তোমার সব বিপদে আপদে পাশে ছিল। মনে আছে ক্লাস টেস্ট পরীক্ষায় তুমি দ্বিতীয় হয়েছিলে আর হাসান প্রথম হয়েছিল? তার জন্য তোমার অনেক মন খারাপ হয়েছিল। তাই সে তোমার খুশির জন্য পরের বার থেকে ইচ্ছা করে প্রশ্নের উত্তর বাকি রেখে আসতো, যাতে তুমি প্রথম হতে পারো। সে তোমার সব বিপদে আপদে পাশে ছিল। তুমি যখন অসুস্থ ছিলে তখন তাকে ছাড়া কিছুই বুঝতে না, তাকে ছাড়া নাকি খাবারও খেতে না। তাকে জড়িয়ে ধরে বলেছিলে ভালোবাসি। তুমি দেশে আসার পর যখন তুমি তাকে চিনতে পারোনি, সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না করেছে। কিন্তু হঠাৎ এসব কথা তুমি কেন জানতে চাইছো? তন্নি বলে, ভাই, আমি কেন জানি ওর প্রতি টান অনুভব করি। কয়েকজনের কাছে এমন কিছু শুনেছি, তাই কনফার্ম হয়ে নিলাম। আমাকে যে এত ভালোবাসে তাকে কখনোই হারাতে দিব না। ধন্যবাদ নীরব ভাই। বর্তমান।
আমি কিছুই বুঝতে পারছি না কি হয়ে গেল। তাহলে কি তন্নির পুরনো সব কথা মনে পড়ে গেছে? না, এমনটা না হলেই হয়, কেননা তন্নির বাবা বলেছিলেন ওনার মেয়ের থেকে দূরে থাকতে। দেখ, সব উল্টাপাল্টা হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। একদিকে মনে হচ্ছে বৃষ্টিকে অ্যাকসেপ্ট করি, অন্যদিকে মনে হচ্ছে তন্নিকে ভালোবাসি। তন্নি তো আমার একতরফা ভালোবাসা, সেও যদি আমায় ভালোবাসে তাহলে প্রবলেমটা কি? না, তন্নিরা কত বড় লোক মানুষ, ওদের কাছে তো আমি কিছুই না। দেখ কি যে করি। ওদিকে ইয়াসিন ভাবছে আজ সুমাইয়া আমার থেকে একটু দূরে দূরেই থাকছে। কথা বলতে চেয়েছিলাম, কথাও বলেনি। তাহলে কি হাসানের কথাই সত্যি? সুমাইয়ার পরিবার থেকে কি বিয়ে ঠিক করে ফেলেছে, নাকি ওর বাসার কেউ জেনে গেছে? সুমাইয়া চুপচাপ নিজের কাজ করতে লাগলো। আজই তাকে মেশিন দেওয়া হয়েছে, সে এখন থেকে অপারেটর। কোনো মতে অফিস শেষ করে বাসায় এসে আমাকে দেখে বলল, কি রে হাসান, মুখ প্যাঁচার মতো করে রাখছিস কেন? আমি বললাম, তাতে তোর কি? ইয়াসিন বলে, বল না আমায়। আমি বললাম, তা বলবো, কিন্তু তোর মুখের এই অবস্থায় কেন? তোর কি হয়েছে? ইয়াসিন বলে, আগে তোরটা বল। আমি বললাম, আচ্ছা শোন। বৃষ্টি এসে আমায় প্রপোজ করলো আর তন্নি এসে জড়িয়ে ধরলো। ইয়াসিন বলে, বুঝলাম না ঠিক কি বললি। আমি বললাম, তাহলে শোন। এরপর সব ভেঙে বললাম। ইয়াসিন সব কথা শুনে হাহা করে হাসতে লাগলো। আমি বললাম, কিরে, তোর এই কথা শুনে হাসি পাচ্ছে? ইয়াসিন বলে, তো আর কি কান্না পাবে? গাটে গাটে জল খাও, এখন বুঝো ঠেলা। আমি বললাম, গাটে গাটে জল খাই মানে? তোর কি আমাকে প্লে বয় লাগে? দেখ, তন্নিকে আমি একতরফাভাবে ভালোবাসতাম, সে কখনো বোঝেনি, আমিও বুঝতে দেইনি, কিন্তু বৃষ্টি আমায় ভালোবাসে। ইয়াসিন বলে, হয়েছে, সব বুঝছি। তোর জন্য দুইটা অপশন রয়েছে, আর আমার ফাটা কপালে একটাও জোটে না। আমি বললাম, কেন, কি হয়েছে? প্রেমের আগে কি ছেঁকা খাইছিস নাকি? ইয়াসিন বলে, মনে তো হচ্ছে এমনটাই। সুমাইয়া আমার সাথে কথা বলেনি, আমায় আজ ইগনোর করেছে। আমি বললাম, ও হয়তো কোনো প্রবলেমে পড়েছে। ইয়াসিন বলে, প্রবলেমে থাকলে তো আমায় বলতে পারতো। আমি বললাম, তোকে কেন বলবে? তুই ওর কে? এখনো তো ভালোবাসার কথাটাই বলতে পারলি না। আচ্ছা, চিন্তা করিস না, আমি কালকে অফিসে গিয়ে একটা ব্যবস্থা করব। ফোনটা কেঁপে উঠলো। বৃষ্টির মেসেজ। এমন মেসেজ দেখবো কল্পনাও করতে পারিনি। মেসেজটা ছিল, সরি হাসান, আমার ভুল হয়েছে। আমি জানতাম না যে তোমার গার্লফ্রেন্ড আছে। তুমিও তো একবারও বলোনি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমার বন্ধুত্বটাকে অন্য কিছু ভেবে ফেলেছিলাম। সরি, আমায় মাফ করে দিও। অকারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট হলো। ওর মেসেজের কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না। দেখ, সব দোষ আমারই। আমার আরও আগেই সব কিছু খোলসা করা উচিত ছিল। মেসেজের রিপ্লাই দিলাম, সরি বৃষ্টি, তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু বলো কি করব, পরিস্থিতিটাই এমন। আর ওই মেয়েটা আমার প্রেমিকা নয়, তবে তাকে আমি অনেক ভালোবাসি, কোনোদিনও বলিনি। আজ হঠাৎ করে এমন কেন করলো আমি নিজেও জানি না। আর তুমি আমার বন্ধু ছিলে, বন্ধুই থাকবা। বৃষ্টি বলল, ধন্যবাদ বন্ধুত্বের বন্ধন বেঁধে তোমার পাশে ঠাঁই দেওয়ার জন্য। আমি বললাম, এভাবে বলো না, আমার নিজেকে ছোট মনে হয়। বৃষ্টি বলে, আচ্ছা বাদ দাও, খাওয়া দাওয়া করছো? আমি বললাম, না, তুমি করছো? বৃষ্টি বলে, আমিও খাইনি, খেয়ে নাও, এখন তো অনেক রাত হলো। আমি বললাম, আচ্ছা তুমিও। ওদিকে তন্নির যেন খুশিতে মাটিতে পায়ে পড়ছে না। তন্নির বাবা মা মেয়ের এত খুশির কারণ জানতে চাইলেন না, কারণ সুস্থ হওয়ার পর এই প্রথমবার তাকে এতটা খুশি লাগতেছে। বুয়া এসে তন্নিকে বলে, আপামনি, আজ এত খুশির কারণ কি? তন্নি রাগ করে বলে, তোমার সাথে কোনো কথা নাই। বুয়া বলে, কেন আপামনি, আমি কি করেছি? তন্নি বলে, তুমি হাসানের ব্যাপারে জেনেও মিথ্যা বলেছো কেন? বুয়া বলে, আপনি সব জেনে গেছেন? তন্নি বলে, তোমার কি মনে হয় তুমি না বললে জানতে পারবো না? আর মিথ্যা কথা কেন বলেছিলে? হ্যাঁ। বুয়া বলে, আপামনি, খালুজান বলতে মানা করছিল। তন্নি বলে, কেন? বুয়া বলে, এটা তো আমি কইতারি না, খালি কইছে আমনে জিগাইলে যাতে না কই। তন্নি বলে, আচ্ছা এখন তো আমি সব জেনে গেছি, এখন বলো তখন কি কি হয়েছিল? বুয়া বলে, আপামনি, তখন আপনি কাউরেই চিনতেন না, শুধু হাসান ভাইকে ভয় পেতেন। ভাই না খাওয়াইয়া দিলে আপনি খাইতেন না। হাসান ভাই আপনারে নিয়ে ঘুরতে যাইতো মাঝে মধ্যে। একদিন জানেন কি হয়েছিল? তন্নি বলে, কি হয়েছিল? আপনি পাগলামি করতেছিলেন আর হাসান ভাই আপনাকে থাপ্পড় মেরেছিল, তাও আবার খালুজানের সামনেই। তন্নি বলে, কি, বাবা কিছু বলেনি? না, তখন হাসান ভাইয়াকে ছাড়া আপনি আর কাউকেই চিনতেন না, কারো কথা শুনতেন না। সেদিন আপনাকে থাপ্পড় দেওয়ার পরে আপনি হাসান ভাইকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। হাসান ভাইও কান্না করে দিয়েছিল। আমি তো মনে করছিলাম আপনি বিদেশ থেকে আইসা হাসান ভাইয়ের বিয়া করবেন, কিন্তু এসে তো চিনতেই পারলেন না। তন্নি বলে,
আচ্ছা, আমি বিদেশ যাওয়ার পর কি হাসান আমার খোঁজ নিতে আসতো? বুয়া বলে, বাসায় আসেনি, তবে প্রতি বুধবার ওই বাজারে আসতো। আমিও তো যাই কাঁচা বাজার আনতে সেখানে। আমায় জিজ্ঞাসা করতো কবে আপনি আইবেন। তন্নি এসব কথা শুনে মনে মনে ভাবতে লাগে, ইস, ছেলেটা আমায় এতটা ভালোবাসে, আমি শুধু ওকে কষ্টই দিয়ে গেলাম। এখন থেকে নিজের থেকেও বেশি ভালোবাসবো ওরে। নিজেকে ভালোবেসে কি হবে, এই যে বেঁচে আছি এটাও তো শুধু ওর কারণেই। এদিকে আমি সকাল সকাল অফিসে চলে গেলাম। ইয়াসিন পরে আসবে। আমি তাড়াতাড়ি আসলাম, কারণ কালকের কাজগুলো বুঝে নিতে হবে, নয়তো বসের কথা শুনতে হবে। একে একে সব বুঝে নিলাম। আস্তে আস্তে সবাই অফিসে এসে পড়ল, যে যার মতো কাজে ব্যস্ত। পারুল ভাবিকে দেখে বললাম, ভাবি কেমন আছেন? ভাবি বলল, এই তো ভাইজান ভালো, আপনি কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আজ সুমাইয়া আসেনি? ভাবি বলল, না। আমি বললাম, কেন, অসুস্থ নাকি? ভাবি বলল, না, কালকে ছুটি নিয়েছিল। আমি বললাম, ছুটি নিয়েছিল? আমার লাইনের অপারেটর, আমি জানি না। ভাবি বলে, আপনি তো কাল আসেননি, তাই বসের কাছ থেকেই ছুটি নিয়েছে। ও আচ্ছা ভাবি, লাঞ্চ টাইমে আমার কেবিনে আইসেন, কিছু কথা বলবো। আচ্ছা ভাইজান। সুমাইয়াকে দেখতে না পেয়ে ইয়াসিন মনমরা হয়ে বসে আছে, কাজ ঠিকমতো করছে না। আমি ওর কাছে গিয়ে বললাম, মন দিয়ে কাজ কর বেটা। ইয়াসিন বলে, না রে দোস্ত, আমার ভালো লাগছে না, আমায় ছুটি দিয়ে দে, বাসায় চলে যাব। আমি বললাম, হ্যাঁ, তোর ছুটি দিয়ে দেই, পরে কাজগুলো কে করবে শুনি? ও বলে, কি করব, কিছু ভালো লাগছে না রে। আমি বললাম, কেন ভালো লাগছে না তা তো জানি, চিন্তা করিস না, লাঞ্চ টাইমে বাবির সাথে কথা বলবো, আমার উপর ভরসা রাখ। আচ্ছা, এখন মন দিয়ে কাজ কর। লাঞ্চ টাইম। ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি একটা কথা বলার ছিল। ভাবি বলে, হ্যাঁ বলেন। আমি বললাম, ইয়াসিন অনেক ভালো ছেলে, সে সুমাইয়াকে পছন্দ করে। ভাবি বলে, আমি শুনেছি সুমাইয়ার কাছে, কিন্তু ওর ভাই যদি শোনে তাহলে ওকে আস্ত রাখবে না। আর আজ সুমাইয়াকে দেখতে আসছে, তাই সুমাইয়া অফিসে আসেনি। আমি বললাম, কি বলেন এসব, দেখতে আসছে মানে? ভাবি বলে, হ্যাঁ দেখতে আসছে। আমি বললাম, আচ্ছা ভাবি, সামনে শুক্রবারে আমি যাব ভাইয়ার সাথে কথা বলতে এই বিষয় নিয়ে, আপনি এর আগে কিছু হতে দিয়েন না। ভাবি বলল, আচ্ছা, আমি চেষ্টা করব। এরপর ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। ওদিকে তন্নি লাঞ্চের সময় গেটের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু হাসান বের হয়নি। রাগে গা জ্বলে যাচ্ছে। ওর নাম্বারটাও নেই যে ফোন দিয়ে বের হতে বলবো। অফিসের ভিতরে কি বউ আছে নাকি যে 1 ঘন্টার সময় একবারও বের হলো না? একবার বের হয়ে দেখো কি মজা দেখাই। এদিকে ইয়াসিন বলে, দোস্ত, ভাবির সাথে কথা হয়েছে? আমি বললাম, হ্যাঁ হয়েছে, আজ সুমাইয়াকে দেখতে আসছে, তাই ও আসেনি। ইয়াসিন বলে, কি বলিস, দেখতে আসছে মানে কি? আমি বললাম, যা সত্যি তাই বললাম। ইয়াসিন বলে, দোস্ত, কিছু একটা কর, ওরে ছাড়া আমি থাকতে পারবো না রে। আমি শুধু জানতে চাইলাম ও সুমাইয়াকে কতটা ভালোবাসে, তাই আমি ওরে বেশি টেনশনে রাখলাম। ছুটি শেষে বাসায় চলে আসলাম। রুমের সামনে আসতেই অবাক হয়ে গেলাম, তালাটা ভাঙ্গা। কে যেন উল্টো দিক ফিরে বসে আমার বই খাতাগুলো উল্টাচ্ছে। ইসরে, এখানে আমার গত মাসের বেতনের টাকাটা আছে। মনে হয় চোর আসছে। চুপি চুপি করে গিয়ে পেছন থেকে চেপে ধরে বললাম, ইয়াসিন, লাঠি নিয়ে আয়, চোর ধরছি। কিন্তু চোরের শরীর এত নরম কেন, আর চোর পালানোর চেষ্টা করছে না কেন? ইয়াসিন লাঠি নিয়ে চিল্লাতে চিল্লাতে বলে, কই কই, চোর কই? তারপর ভালোভাবে দেখে বলে, দোস্ত, এটা তো মেয়ে চোর। আমি পেছন থেকে চেপে ধরেছিলাম, মেয়ে চোর শুনে ছেড়ে দিলাম। ইয়াসিন লাঠি দিয়ে বাড়ি দিতেই যাবে, তখনই আমি লাঠিতে ধরে বললাম, আরে দাঁড়া, ও চোর না, ও তো তন্নি। তন্নি একটু ভয় পেয়ে গেল। আমি ওকে বললাম, কি ব্যাপার, আপনি রুমে ঢুকে তালা ভাঙলেন, তারপর আবার সব জিনিস এলোমেলো করলেন? আপনাকে তো ভালো মানুষ মনে করেছিলাম, চুরি করা কবে থেকে শিখেছেন? তন্নি বলে, আসলে আমি চুরি করতে আসিনি। আমি বললাম, সে তো ঘরের অবস্থা দেখেই বুঝতে পারতেছি। তন্নি বলে, আমি এসেছিলাম তোমার সাথে দেখা করতে। দুপুরে তোমার অফিসের সামনে গিয়েছিলাম, পাইনি, তাই এখন তোমার বাসায় এসে দেখি একটা লোক। আমি বললাম, একটা লোক মানে? তন্নি বলে, ওই লোকটা তালা ভেঙে জিনিসপত্র ব্যাগে ভরছে, হাত দিয়ে চৌকির নিচে ইশারা করে বলল। আমি বললাম, কে ওই লোকটা? ও বলে, আমি কি জানি, চোর হবে মনে হয়। ইয়াসিন গিয়ে দেখে লোকটা নড়াচড়া করে না। দোস্ত, এ নড়ে না কেন? এ সময় তন্নি বলে, আমি ওর মাথায় বাসটা দিয়ে বাড়ি দিয়েছি, পরে ঘুমিয়ে পড়েছে। ইয়াসিন বলে, কি সাংঘাতিক মেয়ে দোস্ত, এখন আমাদেরকেও মার্ডার কেসের আসামি হতে হবে, আমাদেরকেও ফাঁসিতে ঝুলতে হবে। সুমাইয়াকে ভালোবাসি কথাটা আর বলা হবে না রে। আমি বললাম, এই তুই চুপ কর তো, তুই ওই রশিটা দিয়ে ওর দুহাত বেঁধে চোখের সাথে বেঁধে রাখ, আমি পুলিশ খবর দিচ্ছি।
ইয়াসিন ভাবছে তন্নিকে বেঁধে রাখতে বলছি। তন্নির দিকে রশি নিয়ে এগোতেই তন্নি ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, দেখো আমাকে বেঁধে রাখতে চায়। আমি বললাম, এখন আমাকে সারুন, দেখতেছেন না লুক আছে। ইয়াসিনরে বললাম, তোরে কি তন্নিকে বেঁধে রাখতে বলছি বলত কোথাকার, যা ওই লোকটাকে বাদ। ইয়াসিন বলে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে, ও তো মারা গেছে। আমি বললাম, তোরে যা বলছি তাই কর। তন্নি চিল্লাতে চিল্লাতে বলে, আমাকে পুলিশে দিও না, আমি ইচ্ছা করে করিনি। আমি বললাম, এখন আমাকে ছাড়েন, না হলে পুলিশের কাছে ধরাই দিব। এ কথা শুনে ও আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইয়াসিন মনে মনে বলে, নাটক সিনেমা ভালোই চলতেছে। লোকটাকে বাঁধতে গেল। লোকটা বললে ভুল হবে, অল্প বয়সী একটা ছেলে। হাতে বেঁধে দিল। আমি মগ দিয়ে মুখে পানি দিতেই ছেদ করে উঠল। আরে এ তো দেখি মরেনি, দাঁড়া লাঠিটা নিয়ে আসি, অনেকদিন ধরে হাত চালাই না। চোর ছেলেটা বয়ে বয়ে এবার কাঁদতে লাগলো। ভাইজান মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমার। আমি বললাম, চুরি করতে আসছোস আবার ভুল বলস? কেন চুরি করস আর কতদিন ধরে করস? ছেলেটা বলে, ভাইজান আমার বাবা নাই, আর মা অনেক অসুস্থ। ছোট ভাই বোনদেরও একবেলা খাওয়াতে পারি না ঠিক মতো, তাই এসব করি। ইয়াসিন বলে, সব মিছা কথা, এরা মিথ্যা বলে। আমি চোরটাকে উদ্দেশ্য করে বললাম, চল তোর বাসায় যাব। তন্নি নীরব দর্শকের মতো চেয়ে রইল। ছেলেটাকে ইয়াসিন ধরে রাখছে যাতে পালাতে না পারে। ছেলেটা বলল, ভাইজান মায়ের সামনে বললেন না আমি চুরি করি, আপনার পায়ে ধরে বলি। আমি বললাম, আচ্ছা বলবো না, আগে তোর বাড়িতে নিয়ে যা। তারপর ছোট একটা বস্তিতে নিয়ে গেল। বস্তির পরিবেশটা একদমই বাজে। শেষ মাথায় ওর রুম, সেখানে গেলাম। তার মানে সত্যি বলছে এসব। আয় বাইরে আয়, তোকে যদি কাজ দেই তাহলে করবি? ছেলেটা বলে, কি কাজ ভাই? আমি বললাম, গার্মেন্টসে। ছেলেটা বলে, ভাইয়া আগেও একবার গিয়েছিলাম, কিন্তু আমার কাগজপত্র কিছুই নাই, তাই চাকরি দেয়নি। আমি বললাম, কিছুই নেই কাগজপত্র? ছেলেটা বলে, ছিল, গত বছর আগুন লেগে সব পুড়ে গেছে। আমি বললাম, আচ্ছা এক কাজ কর, এই নে 2000 টাকা, এগুলো দিয়ে কাল থেকে যে কোনো একটা কাজ শুরু করবে। ঠিক আছে ভাইয়া। এতক্ষণ তন্নিও সাথে ছিল। মুগ্ধ চোখে হাসানের দিকে চেয়ে রইল। সামর্থ্য নেই, কিন্তু মনটা অনেক বড়। মানুষটাকে যতই দেখছে ততই তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। রাত 10টা। তন্নিকে বললাম, আপনি এখন একা একা কিভাবে যাবেন? তন্নি বলে, একা একা কেন যাব, আমার বিএফ আছে না, সে নিয়ে যাবে। আমি বললাম, ও আপনার বিএফ কই? চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। ও বলে, সাথেই তো আছে, আশেপাশে খোঁজার কি দরকার? আমি বললাম, মজা করিয়েন না তো, চলুন বাসায় পৌঁছে দিয়ে আসি। তন্নি বলে, এই তোমার বাসায় কে কে আছে? আমি বললাম, কেউ নেই, আমি একাই। ও বলে, আচ্ছা বৃষ্টির সাথে তোমার কি সম্পর্ক? আমি বললাম, আমার বন্ধু। আপনি কিভাবে চিনেন? তন্নি বলে, আমি চিনব না, আমার স্কুল ফ্রেন্ড, আর বন্ধুত্বটাই যেন থাকে, এর চেয়ে বেশি হলে খবর আছে। আমি বললাম, কি খবর আছে? হ্যাঁ। তন্নি বলে, বারে কথা বলা শিখে গেছো, মেরে নদীতে ভাসিয়ে দিব। এই মেয়ের কথা শুনে ভয়ও লাগে, যেই ডেঞ্জারাস মেয়েরে বাবা। মন খারাপ হয়ে গেছে। আমার হাতে হাত রেখে ও হাঁটতে লাগলো। আমি বললাম, একটু দূরে থাকুন, মানুষজন দেখতেছে। ও বলে, যার যা ইচ্ছা দেখুক। আমি বললাম, কি বলবে মানুষে? ও বলে, যার যা ইচ্ছা বলুক, আই ডোন্ট কেয়ার। আর বৃষ্টির সাথে বেশি কথা বলবা না, ওর থেকে দূরে দূরে থাকবা, ওকে? আমি বললাম, কেন? সে তো আমার বন্ধু, তাহলে কথা বলবো না কেন? ও বলে, কথা বলতে মানা করি নাই, বলছি কম কথা বলতে। আমি বললাম, কেন? ও বলে, এত কেন কেন করলে হাত পা ভেঙে দিব। আমি চুপ হয়ে গেলাম। মাঝে মধ্যে এমন কথা বলে কলিজায় পানি থাকে না। ওর বাসার সামনে এসে গেলাম। বিদায় বলে চলে আসবো, তখনই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি নীরব দর্শকের মতো থ হয়ে দাঁড়িয়ে আছি। বিড়বিড় বলে কি সব যেন বলে চলে গেল। যাওয়ার সময় আমার ফোন থেকে নিজ হাতে নাম্বারটা নিয়ে গেল। মেয়েটা একটু বেশি বেশি করতেছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। কালকে শুক্রবার, তাই ঘুমানোর তাড়া নেই। বাসায় আসলাম, একটা সিগারেট ধরিয়ে আম গাছের নিচে মাচায় বসে চাঁদ দেখতে লাগলাম। আজ যেন চাঁদটাকে একটু বেশি সুন্দর লাগতেছে। ফোনটা বেজে উঠল, বৃষ্টির ফোন। হ্যালো। ও বলল, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি? ও বলল, ভালোই আছি। খাওয়া দাওয়া হয়েছে? আমি বললাম, সকালের ভাতগুলো পানি দেওয়া ছিল, সেগুলো খাইছি। তুমি খাইছো? ও বলল, হুম। আমি বললাম, আচ্ছা একটা কথা বলি। ও বলে, এভাবে বলার কি আছে, বলে ফেলো। আমি বললাম, তন্নি নামে কাউকে চিনো? ও বলে, তুমি কোন তন্নির কথা বলছো? আমি বললাম, সেদিন যে আমায় জড়িয়ে ধরেছিল। ও বলল, মেয়েটাকে চিনা চিনা লাগছিল, কিন্তু চিনতে পারিনি। আমি বললাম, তোমার নাকি স্কুল ফ্রেন্ড? ও বলে, ও হ্যাঁ, চৌধুরী আঙ্কেলের মেয়ে।
কিন্তু কেন? আর ওর সাথে তোমার সম্পর্ক কি? আমি বললাম, আমি কলেজে এসে ওকে দেখে ক্রাশ খেয়েছিলাম। তারপর সব খুলে বললাম। বৃষ্টি বলে, ওকে ভালোবাসো? আমি বললাম, জানি না, কিন্তু সে অনেক বড় লোকের মেয়ে, তার সাথে আমার ভালোবাসা কোনোভাবেই সম্ভব না। তোমার স্কুলের বন্ধু, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না কেন? বৃষ্টি বলে, সে অনেক কথা, বাদ দাও তো। কালকে তো তুমি বাসায় থাকবা, তোমার বাসায় আসবো? আমি বললাম, আচ্ছা আসো। বৃষ্টি ফোন রাখতেই তন্নির ফোন আসলো। রিসিভ করলাম। উপাস থেকে বলল, কখন থেকে ফোন দিচ্ছি, শুধু ব্যস্ত আর ব্যস্ত, এত কথা কার সাথে বলো? আমি বললাম, বৃষ্টি ফোন দিয়েছিল। তন্নি বলে, তোমায় না বলেছি বৃষ্টির সাথে কম কথা বলতে? আমি বললাম, কেন কম বলবো? আপনি আমার কে যে আপনার কথা শুনবো? তন্নি বলে, সময় হলে বুঝতে পারবা আমি তোমার কে। আমি বললাম, আচ্ছা এখন রাখি, ঘুমাবো। তন্নি বলে, আবার বৃষ্টির সাথে কথা বলবা? আমি বললাম, আরে না, আমি ঘুমাবো। তন্নি বলে, আমি ফোন দিয়ে দেখবো, যদি ব্যস্ত পাই তাহলে বাসায় গিয়ে হাড্ডি ভেঙে আসবো। দূর, আমি ফোন বন্ধ করে ঘুমাতে গেলাম। বাই। সকালে মাংসের গ্রান নাকে এসে ঘুমটা ভাঙলো। বাসায় তো মাংস আনিনি, আর ইয়াসিন এগুলো রান্নাও তো করতে পারবে না, তাহলে কে রান্না করে?